আচ্ছা দেখেন, দেখতে তো পাচ্ছেন নিশ্চয়ই, তাই না? হুম, জি স্যার। দেখতে পাচ্ছেন না? জি স্যার, দেখা জি যায়। স্যার, দেখা যায়। হ্যাঁ, তাইলে এটা কিন্তু এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেন। তো এখানে দেখেন, ইনকাম ট্যাক্স অ্যান্ড ভ্যাট আর ইনডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড ডাইরেক্ট ট্যাক্স রেসপেক্টিভলি, ডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড ইনডাইরেক্ট ট্যাক্স রেসপেক্টিভলি, বোথ আর ডাইরেক্ট ট্যাক্সেস, বোথ আর ইনডাইরেক্ট ট্যাক্সেস, নান অফ দি অ্যাবভ। এটার কোনটাতে আমি টিক চিহ্ন দেবো? স্যার এক মানে আপনি নাম্বারটাই। বি নাম্বার স্যার, বি নাম্বারটা স্যার। দুই নম্বরটা বি নাম্বার। আর বি নাম্বারটা হবে। এক নাম্বারটা স্যার। স্যার এক নাম্বার স্যার। বি। স্যার ইনকাম ট্যাক্স হচ্ছে ডিরেক্ট ট্যাক্স আর ভ্যাট কি হচ্ছে হবে স্যার? ডিরেক্ট ট্যাক্স। আচ্ছা যাও, কেউ পরীক্ষা পাশ করছেন, কেউ ফেল করছেন, অ্যান্সারটা দিয়ে দিলাম। 2 নাম্বার, বি নাম্বারটা, বি। ইনকাম ট্যাক্স হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স, প্রত্যক্ষ কর, আর ভ্যাট হচ্ছে পরোক্ষ কর। এবং এটার উপরে আপনাদের ক্লাসও নেওয়া হয়েছে, বুঝছেন? ঠিক আছে। জি স্যার। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ কারেক্ট? এই নিচের চারটার মধ্যে কোন স্টেটমেন্টটা কারেক্ট? স্যার এক নাম্বার। হ্যাঁ, ইলিগেল টেস্ট। এক নাম্বার। এক নাম্বারটা স্যার। এক নাম্বারটা স্যার। স্যার এক নম্বর ট্যাক্স। ব্যাংকের কাগজ, হ্যাঁ কাগজ আরে আমাদের বাইরে লাগবে 10টা বাড়িতে ল্যাব বন্ধ হয়ে যাবে। দীপক ভাই বন্ধ করেন। তাহলে 2 নাম্বারটা টিক চিহ্ন দেবো হচ্ছে এক নম্বরে স্যার। ট্যাক্স ইভেশন ইজ ইলিগাল, মানে কর ফাঁকি হচ্ছে মানে অবৈধ, অন্যায়, অ্যান্ড ট্যাক্স অ্যাভয়েডেন্স ইজ লিগাল। তারপরে ট্যাক্স ইভাশন ইজ লিগাল, ট্যাক্স অ্যাভয়েডেন্স ইজ ইলিগাল, বোথ ট্যাক্স ইভাশন অ্যান্ড ট্যাক্স অ্যাভয়েডেন্স আর লিগাল, বোথ ট্যাক্স ইভেশন অ্যান্ড ট্যাক্স অ্যাভয়েডেন্স আর ইলিগাল। তার মানে এটাতে এক নম্বরে টিক চিহ্ন হবে, তাই না? জি স্যার। জি স্যার। জি স্যার। এ তো পার্সেন্ট। তারপরে আসেন 3 নাম্বার, the last day of return submission for a company if its সেটা accounting year ended on 30শে জুন 2025। 30শে জুন 2025 যদি একটা কোম্পানির ইয়ার এন্ডিং হয়, তাহলে তাকে কবের মধ্যে রিটার্ন দাখিল করতে হবে? মার্চের 15 স্যার, 2026। মার্চের 15, 2026। সে 8.5 মাস সময় পাবে রিটার্ন দাখিলের জন্য। ঠিক আছে না? ইয়েস স্যার, ঠিক আছে। তারপরে হোয়াট উড বি দ্য ট্যাক্স রেট অফ অ্যাসোসিয়েশন অফ পার্সন? অ্যাসোসিয়েশন অফ পার্সনের বাংলা হচ্ছে ব্যক্তি সংঘ। তো ব্যক্তি সংঘের ট্যাক্স রেট কত? 10, 15, রেগুলার রেট, কোম্পানি ট্যাক্স রেট, কোনটা? রেগুলার রেগুলার স্যার। লাভ। কর্পোরেট স্যার হবে, কোম্পানি ট্যাক্স রেট। হ্যাঁ, তা তো আমি দেওয়ার পরে তো হবেই, আমি টিক চিহ্ন দেওয়ার পরে তো ওইটাই হবে, বুঝেন না? এই কোশ্চেনে কিন্তু মানে অলমোস্ট সবাই ফেল 4 নাম্বারে। তার মানে অ্যাসোসিয়েশন অফ পার্সন বা ব্যক্তি সংঘ, তারপরে আপনার শুধু ব্যক্তি সংঘ না, শিখে রাখেন আজকে, আহ, আপনার এনজিও, তারপরে পার্টনারশিপ ফার্ম। পার্টনারশিপ ফার্মেরও কিন্তু আগামী মানে বছরে এটা কিন্তু কোম্পানি ট্যাক্স রেট হবে। মানে আমি যদি কোশ্চেনটা ঘুরিয়ে দিতাম যে হোয়াট উড বি দ্য ট্যাক্স রেট অফ এনজিও, তাইলে আপনি কি করতেন? একই উত্তর হইতো, কোম্পানি ট্যাক্স রেট। বুঝছেন? স্যার হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, এটাও তো স্যার কোনটা হবে স্যার? কোম্পানি ট্যাক্স রেট হবে না?
জি না, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি হচ্ছে রেগুলার স্ল্যাব রেট, বুঝছেন? শুধু আমরা যারা ব্যক্তি এবং হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি তাদেরই বাংলাদেশে শুধু রেগুলার ট্যাক্স রেট, আর বাকি সবারই কোম্পানি ট্যাক্স রেট। এটা তো একটা সোজা খাক মানে খাস বাংলা আর কি, বুঝছেন? আচ্ছা, এখন আরেকটা যদি লিখি যে এনজিও কেটে যদি লিখি যে পার্টনারশিপ ফার্ম, তখন কি করবেন আপনি? কোম্পানি ট্যাক্স রেট স্যার, মাত্রই তো এনজিও কাইটা আমি যদি লিখি যে সিএ ফার্ম, পার্টনারশিপ ফার্ম, তখন আপনি কি কোনটাতে টিক চিহ্ন দিবেন? হুম, কথা কয় না দেখি। স্যার কোম্পানি ট্যাক্স রেট। ট্যাক্স রেট। কোম্পানি ট্যাক্স রেট, এটা ভুল। কোম্পানি ট্যাক্স রেট। হ্যাঁ, কোম্পানি ট্যাক্স রেট পরীক্ষায় ফেল। ভালো করে শুনে রাখেন, ভালো করে শুনে রাখেন। ব্যক্তি, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি এবং পার্টনারশিপ ফার্ম, এদেরকে এই 2025-26 কর বছরে তাদেরকে রেগুলার স্ল্যাব রেটে ট্যাক্স দিতে হয়। প্রথম 3.5 লক্ষ টাকা শূন্য এইভাবে। এই পার্টনারশিপ ফার্মের আগামী কর বছর থেকে কোম্পানি ট্যাক্স রেট হবে 2026-27 থেকে। তার মানে আপনি যদি এবারের পরীক্ষায় বসেন আর এবারের যদি পরীক্ষায় আসে যে হোয়াট উড বি দ্য ট্যাক্স রেট অফ পার্টনারশিপ ফার্ম, আপনি টিক চিহ্ন দেবেন, আমার কথা শোনেন ভালো করে, টিক চিহ্ন দেবেন রেগুলার স্ল্যাব রেটে। পার্টনারশিপ ফার্মের ট্যাক্স রেটটা চেঞ্জ হয়ে গেছে, এই সরকার, এই যে অন্তর্বর্তীকালীন সরকার চেঞ্জ করে দিছে এবারের বাজেটে। বলছে আগামী 26-27 কর বছর থেকে পার্টনারশিপ ফার্মের ট্যাক্স রেট হবে কোম্পানি ট্যাক্স রেট। কথা বুঝছেন কিছু? জি স্যার। হুম, আচ্ছা। তারপরে আসেন, হাউ মাচ টাইম দ্য কমিশনার অফ ট্যাক্সেস ক্যান এক্সটেন্ড টু ফাইল ট্যাক্স রিটার্ন এগেনস্ট টাইম প্রেয়ার। এটা কোনটাতে টিক চিহ্ন দেবেন? 3 months স্যার। বাকিরা? 4 নাম্বারটা। 90 days। অনেকে আছে ভয়ে বলে না, ভাবে যে অন্যরা স্যার বলুক, 3 মাস। মানে স্যার যেটাই স্যার টিক 3 চিহ্ন মান্থ দিবে, হবে, 3 মান্থ। মানে উত্তর হচ্ছে যে স্যার যেটাই টিক চিহ্ন দিবে, বুঝছেন? জি স্যার, আপনি যেটা চিহ্ন দেবে সেটাই হ্যাঁ, ঠিক। ওইটাই হবে। হ্যাঁ, সেই মানে জি আপনি স্যার। শুধু জানেন না, মানে আপনার কোনো সাহস নাই, আপনার পরীক্ষায় বসার সাহস নাই। তাহলে কিভাবে আপনার প্রিপারেশন কি তাইলে? আজকে আমরা গত ক্লাসে সিলেবাস শেষ করলাম, সিলেবাস শেষ না করে তো পরীক্ষা নিতে পারি না, কারণ পরীক্ষা তো আপনার মানে সিলেবাসের সব জায়গা থেকে আসতেছে, বুঝছেন? রিপন, রিপন, স্যার 1 মান্থ হ্যাঁ হবে। বলেন। না, রিপনরে ডাকছি মানে খোলা ছিল সাউন্ডটা, এই জন্য সাউন্ড অফ করেন। যাই হোক, মানে এই যে হাউ মাচ টাইম দ্য কমিশনার অফ ট্যাক্সেস ক্যান এক্সটেন্ড টু ফাইল ট্যাক্স রিটার্ন এগেনস্ট টাইম পিরিয়ড, এটা কিন্তু পিওরলি নতুন আইন, আগে কিন্তু এ ধরনের আইন ছিল না, ভালো করে শুনে রাখেন। এবং অ্যাসেসমেন্ট করে ডিসিটি, কিন্তু এইখানে কোশ্চেনটা আসছে যে কমিশনারের কাছে সময়ের আবেদন করা। কমিশনার কে? আমাদের আইনে সবকিছুই তো ডিসিটি, ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস, তাই না? তো কোশ্চেনটা হচ্ছে যে কমিশনারের কাছে সময়ের আবেদন করা যাবে কিনা, যদি যায় তাহলে কমিশনার সে আবেদনের প্রেক্ষিতে কয় মাস পর্যন্ত সময় দিতে পারে একজন করদাতাকে? উত্তর 3 মাস। ঠিক আছে? তারপরে আসেন 6 নাম্বার। 6 নাম্বার হলো হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম পেনাল্টি ফর ফেলিউর টু ফাইল ইনকাম ট্যাক্স রিটার্ন বাই এ নিউ ইন্ডিভিজুয়াল অ্যাসেসি। একজন নূতন ব্যক্তি করদাতা, সে যদি যথাসময়ে রিটার্ন দাখিল না করে তো তার জন্য কত টাকা জরিমানা হতে পারে? এই 4টার মধ্যে কোনটাতে টিক চিহ্ন দিবেন? 1 টাকা 5,000 1000। টাকা। স্যার স্যার 3 অপশন কি নাম্বারটা দুইটা হবে। হবে? স্যার 3 আর 3 4। নাম্বার। 50% of tax or 1000 whichever is higher. যাই হোক, 4টার যে কোনো একটা হবে, বুঝছেন?
স্যার 4 নাম্বার এখানে চলে কি আসছে। মাল্টিপল অপশন হতে পারে? না না, মাল্টিপল কোনো অপশন নেই। আচ্ছা, তাহলে 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 4 নাম্বার হবে। বুঝছেন তো? সুতরাং এগুলো কিন্তু বারবার পড়ানো হয়েছে আপনাদেরকে। একটা লোক রিটার্ন দাখিল না করলে তার জন্য কত টাকা জরিমানা হতে পারে আমি 2বার পড়াইছি। একবার যখন আমরা রিটার্ন পড়াই তখন, আর একদিন জরিমানার ক্লাসে পড়ানো হয়েছে। তো যাই হোক আর কি, এটা উত্তর হচ্ছে 5,000 টাকা। একজন ব্যক্তি করদাতা, সে যদি যথাসময়ে রিটার্ন দাখিল না করে, ও ব্যক্তি মানে কি, নূতন করদাতা, নিউ নিউ নূতন করদাতার সর্বোচ্চ জরিমানা হবে 5,000 টাকা। আর নিউ যদি লেখা না থাকতো তাইলে কিন্তু ওই যে মানে 10% অফ লাস্ট অ্যাসেস ট্যাক্স অর টাকা 1,000, এর মধ্যে যেটা বেশি প্লাস টাকা 50 পার ডে অফ ডিফল্ট, ওইটা হইতো। কিন্তু নূতন যারা ব্যক্তি করদাতা, সে বুঝেই নেই যে তার রিটার্ন কি জিনিস, রিটার্ন দেওয়া উচিত ছিল ইত্যাদি। সুতরাং তার ক্ষেত্রে সর্বোচ্চ জরিমানা হবে 5,000 টাকা। এই, তারপরে আসেন 7 নম্বর। 7 নম্বরে কোনটাতে টিক চিহ্ন দিবেন? মিস্টার অমিস ট্যাক্সেবল স্যালারি ইনকাম ডিউরিং দ্য ইয়ার হচ্ছে 10 লাখ, এফডিআর এর ইন্টারেস্ট ইনকাম হচ্ছে 5 লাখ, ইন্টারেস্ট ইনকাম ফ্রম সঞ্চয়পত্র 2 লাখ, এবং এতে করে তার টোটাল ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 17 লাখ, 3টা খাতে। অ্যান্ড হিজ অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট ডিউরিং দ্য ইয়ার 3.5 লাখ টাকা। অ্যান্ড হি উইল গেট ট্যাক্স রিবেট বা ট্যাক্স ক্রেডিট অন ইনভেস্টমেন্ট অ্যালাউন্স। কত টাকা সে রিবেট পাবে? সে যে 3.5 লাখ টাকা বিনিয়োগ করছে, এই 3.5 লাখ টাকা বিনিয়োগ করার কারণে সে কত টাকা রিবেট পাবে? পারবেন না? স্যার 30,000। হুম। এটা করতে মানে এটা কত হবে এটা বলতে সাহস হয় না? তো পরীক্ষা পাস করবেন কিভাবে? স্যার 30,000 হবে। মনে হয় না, মনে হয় 45,000 হবে। আমি করে স্যার দেখি। 52,500 টাকা হবে স্যার। ওই তো 52,500 অথবা 45,000 অথবা 10 লাখ, এই তিনটের ভিতরে যেটা লোয়েস্ট, তার মানে 45,000 হবে সম্ভবত। সম্ভবত আমি অঙ্কটা করি পাশে। স্যার বিষয়টা হচ্ছে কি স্যার, স্যার ওনার আমি 17 শোনেন লক্ষ। শোনেন শোনেন ভালো করে শোনেন। সেটা হচ্ছে তার ইনকাম হচ্ছে 17 লাখ টাকা। আমার যেটা মনে হয়, আমি অঙ্কটা করলে ভালোভাবে বুঝতে পারবো। এইখানে তার ফাইনাল সেটেলমেন্ট হচ্ছে তার 2 লাখ টাকা, এটার উপরে রিবেট হয় না। তাইলে ফাইনাল সেটেলমেন্ট বাদে তার ইনকামের 3% সমান সমান 45,000 টাকা, অথবা অর জি স্যার। এইবার বুঝতে পারতেছেন মনে হয়। জি স্যার, 45,000ই হবে। হ্যাঁ, 45,000। এর কত আসে? 52,500 অর 10 লাখ টাকা। এই তিনটার মধ্যে যেটা লোয়েস্ট, সেই পরিমাণ টাকা সে রিবেট পাবে। তার মানে রিবেট পাবে সে এইটা, যেটা লোয়েস্ট। এখন বলেন, কারোর কিছু বলার আছে? না স্যার। কেন আমার থামাই দিয়ে যিনি কারা কারা বলতে চাইছিলেন? সঞ্চয়পত্র। স্যার সঞ্চয়পত্র নিয়ে ক্যালকুলেশন করতে নিয়েছিলাম, এই জন্য তো মিলে নাই। তাহলে ফর্মুলাটা কি? ফর্মুলা তো আপনাদের স্যালারি ট্যাক্স যেদিন আমরা পড়াই, আপনি যদি আপনার পাশে আমার ওই স্লাইডগুলো থাকে, আপনি খুলে দেখেন, ওইখানে আপনার রিবেট ক্যালকুলেশনের ফর্মুলা দেওয়া আছে। সেখানে বলা আছে যে আপনার যে টোটাল ট্যাক্সেবল ইনকাম 17 লাখ টাকা, এখান থেকে রিডিউস ট্যাক্স রেট যদি থাকে সেটা বাদ যাবে,
ফাইনাল ট্যাক্স যদি থাকে, চূড়ান্ত কর দেয় যেমন সঞ্চয়পত্রের সুদ, এটা বাদ যাবে। তারপরে পার্টনারশিপ ফার্মের শেয়ার অফ প্রফিট বাদ যাবে। এই তিনটা জিনিস বাদ দিয়া যা থাকবে তার 3%, অথবা আপনার যে প্রকৃত বিনিয়োগ তার 15%, অথবা 10 লাখ, এই তিনটার মধ্যে যেটা লোয়েস্ট। জি স্যার। দেখছেন, ক্লাস তো করছেন কিন্তু পরীক্ষা নিলে বোঝা যায় যে আপনার শেখা কতটুকু পারফেক্ট হয়েছে, তাই না? যাই হোক, পরেরটা দেখেন, 8 নাম্বার। 8 নাম্বার হচ্ছে ফর কোম্পানি ট্যাক্স পেয়ার, ক্যাপিটাল গেইন ফ্রম সেল অফ শেয়ার অফ লিস্টেড কোম্পানি ইজ ট্যাক্সেবল অ্যাট দ্য রেট অফ 5%, 10%, 15% ট্যাক্স ফ্রি। আপনি কোনটাতে টিক চিহ্ন দিবেন? বাংলা কি? কোম্পানি 15%। ট্যাক্স, কোম্পানি ট্যাক্স পেয়ারের তারা যদি শেয়ার মার্কেটে বিনিয়োগ করে, শেয়ার মার্কেটের শেয়ারে বিনিয়োগ করে, এবং বিনিয়োগ করলে তাদের যদি সেখানে ক্যাপিটাল গেইন হয়, মানে শেয়ার যে দামে কেনা তার থেকে বেশি দামে যদি বিক্রি করে তাদের ক্যাপিটাল গেইন হয়, সেই গেইনের উপরে কত পার্সেন্ট রেটে ট্যাক্স হবে? 5, 10, 15 15%। ট্যাক্স ফ্রি। 15%। 15%। যাই হোক, ক্যাপিটাল গেইনের নর্মাল ট্যাক্স রেটও 15, বুঝছেন? এটা অবশ্য আন্দাজে দিয়ে আসলেও পাস করবেন, অসুবিধা নেই। তারপরে দেখেন, অ্যাজ পার সেকশন 163, অন হুইচ অফ দ্য ফলোইং ইনকাম নো ফার্দার ট্যাক্স ইজ পেয়েবল বাই অ্যান ইন্ডিভিজুয়াল অ্যাসেসি। একজন ব্যক্তি করদাতা, তার আর ট্যাক্স দিতে হবে না, এই চারটার কোনটা? তিন নম্বর ল্যান্ড সেল। export business. স্যার একটা হলো ল্যান্ড সেল স্যার। একটা হলো আমদানি ব্যবসা, একটা হলো আমদানি ব্যবসা থেকে যে টাকায় ট্যাক্স কাটে ইম্পোর্টের উপরে বিল অফ এন্ট্রি থেকে কাস্টম অথরিটি, অথবা এক্সপোর্ট থেকে যে ব্যাংক ট্যাক্স কাটে 1% হারে, অথবা জমি বিক্রির সময় সাব রেজিস্ট্রার যে টাকা রেখে দেয় ক্যাপিটাল গেইনের উপরে, অথবা লটারির পুরস্কার পাওয়ার সময় বাংলাদেশ ব্যাংক যে টিডিএসটা করে। এই চারটার মধ্যে যা টিডিএস করলো, ট্যাক্স যেটা কেটে রাখছে সোর্সে, আর কোনো ট্যাক্স দিতে হবে না, সেটাই চারটার কোনটার মধ্যে? ল্যান্ড স্যার। Export business. এক্সপোর্ট বিজনেস। হ্যাঁ হ্যাঁ, এক্সপোর্ট বিজনেস, ঠিক আছে। স্যার ওই ওই টিক চিহ্নটা দেখে নিয়েন আর কি, বুঝছেন? আপনি কি জানেন যে 6টা ফাইনাল লায়াবিলিটি কি, 6টা ফাইনাল খেলা কি কি? জানেন না? তাহলে কি আমি কি এই সিনেমাটা বন্ধ করে ওই সিনেমাটা চালু করব, যে ফাইনাল খেলা আছে 6টা কি কি করব? জি স্যার। একবার কিন্তু দেখাইছিলাম। হুম। জি স্যার। তাহলে এই যে এটা সিনেমাটা বন্ধ করলাম, আসেন ওই সিনেমাটা খুলি। ওইটা ছিল হলো, যে ফুল সেটেলমেন্ট এইগুলো। দাঁড়ান দেখাচ্ছি আপনাকে। টিডিএস এর মধ্যে, টিডিএস দেখাচ্ছি না, টিডিএস এর ক্লাস তো হয়ে গেছে আপনাদের, তো ওইখানেই দেখানো ছিল। জি স্যার, জি স্যার, ওই যে ফুল সেটেলমেন্ট, হাফ সেটেলমেন্ট, ওই যে না না, ফাইনাল খেলা আর সেমিফাইনাল, বুঝছেন? হ্যাঁ সেমিফাইনাল, ফাইনাল হইতে হ্যাঁ, কথা তো বলছি। তাইলে ফাইনাল খেলা কত প্রকার ও কি স্যার কি? এখানে স্যার ফাইনাল খেলা 6 প্রকার, এগুলো পড়ানো 6 হয়েছে। তো প্রোগ্রাম। যাই হোক, পড়ানো হইলে কি হবে? আপনি তো শুধু আমার ক্লাস করেন না, আপনি অনেক ক্লাস করেন, বুঝছেন? সুতরাং সব তো আর মনে থাকে না সব সময়। স্যার ভালো করে পরীক্ষার দেখ। সময় আমরা তো ভুলে যাই স্যার, সমস্যাটা ভুলে এবার। যান, হ্যাঁ। আচ্ছা, ভালো কথা, এই সিনেমাটা চালাইছি, আপনি সিনেমাটা দেখেন। সিনেমাটার নাম হলো ফাইনাল ট্যাক্স। সেটা হলো যে উৎসে যে আয়কর কর্তন করে ওইটাই চূড়ান্ত, আর 1 পয়সাও ট্যাক্স দিতে হবে না। কোন কোন ক্ষেত্রে একটু ভালো করে দেখে নেন। এর ভিতরে আপনার পরীক্ষায় এখন যে কোশ্চেনটা আমি দিচ্ছি সেটা ছিল আপনার
মানে এই যে 5 নাম্বার স্যার 5 নম্বরটা। হ্যাঁ, ক্যাপিটাল গেইন ফ্রম ট্রান্সফার অফ প্রপার্টি, মানে সম্পত্তি বিক্রয় বা জমি বিক্রয় থেকে যে মূলধনী আয়, এটা একজন ব্যক্তি করদাতার ক্ষেত্রে চূড়ান্ত কর দেয়। বুঝছেন? ছয়টা ফাইনাল খেলা। এটা ছিল 5টা, গত মাসে এই 6 নাম্বারটা যোগ করছে, অর্ডিন্যান্স করে যোগ করছে। এই 6 নাম্বারটা কিন্তু আপনাদের পড়ানো হয় নাই, 6 নাম্বারটা মাঝখানে যোগ করছে। আপনাদের যে শীট দিচ্ছি সেখানে মনে হয় 6 নাম্বারটা নাই। বুঝছেন? জি স্যার, এই জন্য নতুন লাগতেছে। হ্যাঁ, তা থাকবে কেমনি, মানে ঘন স্যার ঘন আইন আইন আচ্ছা স্যার, আছে। এটা ও, তো বলছিলেন স্যার, আপনি কমার্শিয়াল হ্যাঁ এটা বলে দিলেন। বলছিলাম, হ্যাঁ। তার হ্যাঁ, বলেন। এই আর কি। তাহলে এটা বন্ধ করি, এটা তো দেখলেন তাই না? তার মানে এটা দেখাচ্ছি কেন আপনাকে, এখানে আমদানি ব্যবসা, রপ্তানি ব্যবসা, লটারির পুরস্কার, এই 3টা কোনোটাই নাই। আপনারা কেউ বলছেন আমদানি, কেউ বলছেন রপ্তানি, তারপরে লটারির পুরস্কারও ছিল, ওগুলো কিছুই নাই। চূড়ান্ত কর দায় হচ্ছে এই 6টা, এই 6টার ভিতরে 5 নম্বরে ওইটা আছে, এই জন্য ওটা দেখানো হয়েছিল আর কি। হুম, আচ্ছা, তাহলে আবার ফিরে আসি এখানে যেখানে ছিলাম। 9 নাম্বার গেল, এখন আসেন 10 নাম্বার। 10 নাম্বারটা কত হবে? এই যে এবিসি কোম্পানি লিমিটেড, এটা পড়েন একটু। এবিসি লিমিটেড কোম্পানি ইজ এ প্রাইভেট লিমিটেড কোম্পানি, ডিক্লারিং ইনকাম ফ্রম বিজনেস হচ্ছে 10 লাখ টাকা, ক্যাপিটাল গেইন হচ্ছে 10 লাখ টাকা, ডিভিডেন্ড ইনকাম হচ্ছে 10 লাখ টাকা, দাস টোটাল ইনকাম হচ্ছে 30 লাখ টাকা। অ্যাপ্লাইং 25% ট্যাক্স রেট অন বিজনেস ইনকাম, হাউ মাচ ট্যাক্স কামস বিফোর কনসিডারিং টিডিএস ইফ এনি? বাংলাটা বলি, এটার একটা কোম্পানি, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, তার ব্যবসা থেকে আয় হচ্ছে 10 লাখ, মূলধনী আয় হচ্ছে 10 লাখ, আর লভ্যাংশ আয় হচ্ছে 10 লাখ। এতে করে তার টোটাল ইনকাম হচ্ছে, টোটাল ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 30 লাখ। এখন এই কোম্পানিটার ট্যাক্স রেট হচ্ছে, বিজনেস ইনকামের উপরে তার ট্যাক্স রেট হচ্ছে 25%, 25 অথবা 27.5, ধরে নিচ্ছি 25। প্রাইভেট লিমিটেড কোম্পানির ট্যাক্স রেট হচ্ছে 25 অথবা 27.5। তো যদি 25% আমরা ধরে নিই, তাহলে তার ট্যাক্স কত হবে, এই আর কি। 6 লাখ। হুম, এটা একটু হাতে কলমে করেন, করে আমাকে বলেন। স্যার 6 লাখ। 6,50,000। 6 লাখ হবে স্যার। হুম, 6 লাখ হবে। একজনে যে বললো 6,50,000। 6,50,000 আচ্ছা, এখানে যে বিজনেস ইনকাম যেটা 10 লাখ, এইটার ট্যাক্স রেট হচ্ছে 25%। আমি অঙ্কটা করাই দিচ্ছি। তাতে ট্যাক্স আসে 2.5 লাখ টাকা, এবং এটা করানো লাগে না, এটা মুখে মুখে করা যায়। ক্যাপিটাল গেইন 10 লাখ টাকা, এটার ট্যাক্স রেট হচ্ছে 15%, সমান সমান 1.5 লাখ টাকা। এইটা হইলো বিজনেস ইনকাম। আর হলো ডিভিডেন্ড 10 লাখ, ডিভিডেন্ডের ট্যাক্স রেট হচ্ছে 20, ক্যাপিটাল গেইনের ট্যাক্স রেট হচ্ছে 15, আর বিজনেস ইনকামের ট্যাক্স রেট হচ্ছে 25।
ঠিক আছে? স্যার কি কারো কোনো কোশ্চেন? স্যার না স্যার, আপনি যেটা আমাদের মেইলে যেটা সেন্ড করবেন বলেছিলেন এটা আর কি মক টেস্ট, এটাতে স্যার আপনার হাতের লেখাগুলো কি থাকবে? আমাকে কোশ্চেন করছেন? জি স্যার। কি জোরে বলেন, কেউ কিছু শুনি না তো, জোরে বলেন। স্যার আপনি এই মক টেস্টের প্রশ্নটা আমাদের মেইলে পাঠাবেন বলছিলেন আর কি। হ্যাঁ, পাঠাবো। এটাতে কি এটা যেগুলো রাখছেন এগুলো কি থাকবে কিনা একটু জিজ্ঞাসা না, করছিলাম। কি থাকবে বুঝি নেই। হাতে লেখাগুলো থাকবে কিনা না না, জিজ্ঞেস হাতে লেখা থাকে না, হাতে লেখা থাকবে না। মানে এই কোশ্চেন গুলোই থাকবে কিনা সেটা কথা বলছে কোশ্চেন পরীক্ষায়। থাকবে, কোশ্চেনটা আমি এখনই পাঠিয়ে দিচ্ছি আপনাকে। এটা পড়ানো শেষ হয়ে গেলে, প্রতিদিন পড়ানো শেষ হয়ে গেলে প্রতিদিনেরটা আপনি পাবেন, নিশ্চিন্ত থাকেন। বুঝছেন? আচ্ছা, এখন আসেন, রাইট ট্রু অর ফলস ইন দ্য ব্ল্যাঙ্ক বক্স। ডান পাশের যে ব্ল্যাঙ্ক বক্স আছে এখানে ট্রু অর ফলস এটা লিখতে হবে। তো এখন এক এক করে আপনি দেখেন যে 1/3 অফ গ্রস স্যালারি or টাকা 5 লাখ, whichever is lower is tax exempted for every salaried person. True. False. হ্যাঁ, এই তো কেউ বলবে ট্রু, কেউ বলবে ফলস, এই তো শুরু হয়েছে। পরীক্ষায় তো এই জন্যই আপনি কেউ ফেল করে কেউ পাস করে। হ্যাঁ হবে। শোনেন, হায়ার হবে না, হায়ারের কোনো সুযোগ নাই, ট্রু অর ফলস। Private salary. এখানে শব্দ একটা ডান পাশে লিখতে হবে ট্রু অর ফলস, ফাঁকা জায়গায়। False. বুঝছেন? স্যার ট্রু এটা স্যার। স্যার ট্রু ট্রু হবে। স্যার। হ্যাঁ, তো True এইটা, হবে। হ্যাঁ ট্রু হবে। আর সবাই জানে ট্রু, কিন্তু আমি Not জানি যে true. এটা ফলস। Every কেন? salary person সরকারি is private. সরকারি চাকরিজীবীদের বেলায় এইটা হবে না, এই বাংলাদেশের সব চাকরিজীবীদের জন্য এই আইন না। এই যে ফর লেখা আছে ফর এভরি, বুঝছেন? এখানে এভরি না লেখা, শোনেন, আপনি পরীক্ষায় যাতে আপনি ফেল করেন তারও তো ব্যবস্থা রাখতে হয় পরীক্ষার কোশ্চেনে। সবাই যদি পাশ করে তাহলে কেমনে হবে? তো এটা তো হয় না, সুতরাং পরীক্ষার কোশ্চেনটা একটু ট্রিকি হওয়া দরকার। তো যার জন্য এইখানে এভরি এভরি কথাটা আপনাকে পড়তে হবে। এখন যদি বাংলাদেশের সব চাকরিজীবী তাদেরকে এই 1/3 অফ স্যালারি অথবা গ্রস স্যালারি অথবা 5 লাখ এর মধ্যে যেটা ছোট সেটা করমুক্ত না, মিথ্যা কথা। এটা শুধু বেসরকারি চাকরিজীবীদের বেলায়, সরকারি চাকরিজীবীদের বেলায় সব করমুক্ত, বেসিক এবং বোনাস বাদে। যাই হোক, এগুলো আপনারা জানেন, এগুলো একবার, দুইবার, 5বার, 10বার পড়ানো হয়েছে। জানার পরেও আজকে সবাই এক বাক্যে বলতেছেন স্যার এটা ট্রু হবে। ফলস হবে স্যার। না না, আপনারা হায়ার সবাই হবে। বলছেন এক বাক্যে ট্রু হবে। এবং আমি যখন লেখা শুরু করছি আপনি মনে করছেন স্যার ট্রু লিখবে। যাই যাই হোক, এটাই তো শিক্ষা। আজকের ক্লাসটা কিন্তু মারাত্মক শিক্ষণীয় ক্লাস, বুঝছেন? আচ্ছা, তারপরে আসেন, ট্যাক্স রেট অফ টেক্সটাইল ইন্ডাস্ট্রি ইজ 12%। এটা কি ট্রু না ফলস? ট্রু স্যার। ট্রু স্যার। হ্যাঁ, True. এটা ট্রু, এটা এটা ট্রু। রাইট। পরীক্ষায় তো না, পরীক্ষায় তো ফেল করা লাগবে আপনার। স্যার 10% হবে। জি না, এটা 15%। স্যার এটা টেক্সটাইল false, স্যার। কারণ 15% আছে। হয়নি আল্লাহ। পরীক্ষা সবাই 0 হ্যাঁ, শব্দ করে কে? সাউন্ডটা বন্ধ করেন, সাউন্ড হাতে করে। মাপু অফ করেন। আচ্ছা, তারপরে দেখেন, হাউস প্রপার্টি লস ক্যান বি সেট অফ অ্যাগেনস্ট বিজনেস ইনকাম ডিউরিং দি সেম ইয়ার। ফলস স্যার। ফলস স্যার। ফলস। ট্রু স্যার। ট্রু হবে, ট্রু। আচ্ছা, দুইটার একটা হবে, বুঝছেন?
মানে হয় ট্রু True. হবে না ফলস হবে, আপনি দিয়ে আসবেন একটা কিছু যা থাকে কপালে। হুম, বুঝছেন? ভাই স্যার আমি হলো ফলস টু পাবে বলে দিয়ে হুম, আসতাম পরীক্ষায়। এইটার উল্টাটা হইলে মানে হইতো না। সবসময় আপনাদের পড়ানো হয়েছে যে বিজনেসে যদি লস হয়, তারপরে ফটকা ব্যবসায় যদি লস হয়, ক্যাপিটাল লস হয়, আর একটা হলো কি রিডিউস রেট যদি লস হয়, ইত্যাদি, এগুলা একই বছরে অন্য ইনকামের সাথে সমন্বয় হবে না। কিন্তু ওইখানে কিন্তু বাড়ি ভাড়াতে লোকসান হলে সেইটার বিজনেস ইনকাম বা স্যালারি ইনকামের সাথে সমন্বয় হবে না, এটা ছিল না কিন্তু। সুতরাং এই যে স্টেটমেন্ট 3 নম্বরে, যে কারোর বাড়ি ভাড়াতে যদি লোকসান হয় এবং একই বছরে যদি তার ব্যবসায় লাভ হয়, তাহলে সেই ব্যবসার লাভের বিপরীতে কি তার এই বাড়ি ভাড়ার লোকসান সমন্বয় করা যাবে? উত্তর হলো ইয়েস। উল্টাটা হইলে যাইতো না। যাই হোক, আপনাদের সেট আপ অ্যান্ড ক্যারি ফরওয়ার্ডের যে মানে যেদিন ক্লাস নিয়েছিলাম, আপনাকে হ্যান্ড আউট দেওয়া হয়েছে, ওইটা একটু ভালো করে মানে খুলে দেখেন, পড়ে দেখেন, বুঝতে পারবেন। তারপরে 4 নম্বর, ফর নন রেসিডেন্ট বাংলাদেশি ট্যাক্স পেয়ার ট্যাক্স রেট উড বি ডাইরেক্ট 30%। এটা কি ট্রু না ফলস? True. ট্রু স্যার। এটা ট্রু, 100% ট্রু। 100% ট্রু, রাইট। পরীক্ষায় ফেল কি এমনি এমনি করবেন? হুম, হুম। ফরেন ট্যাক্স পেয়ার হবে। শোনেন, এখানে ট্রু আপনারা সবাই বলছেন ট্রু, আমিও ট্রু লিখতাম যদি এখানে বাংলাদেশি শব্দটা না হইয়া ফরেনার হইতো। পরীক্ষায় তো এবার তো জিরো জিরো আসবে স্যার হ্যাঁ, জিরো। পরীক্ষা। শোনেন, সাংবিক থার্টি ভাই আপনি পার্সেন্ট একটু কম হাসেন। ভালো করে শিখে রাখেন, যারা দোজ হুয়ার ফরেনার নন রেসিডেন্ট সাদা চামড়া, তাদের হলো ডাইরেক্ট 30%। আর আমাদের মতো চামড়া যদি হয়, আমরা দেশি ভাই ভাই, আমাদের ভিতরে কোনো বিভেদ নাই, আমাদের ভিতরে কোনো প্রভেদ নাই। সে নন রেসিডেন্ট হোক আর রেসিডেন্ট হোক, আমরা বাংলাদেশিরা ভাই ভাই। এ কথা বহুবার বলছি, আপনাদের মাথায় যাতে ঢোকে, আপনার ব্রেইনে যাতে আমার কথাটা ঢোকে, যাতে মনে থাকে যে স্যার বলছিল। এই জন্য কিন্তু আমি বিভিন্ন রেগুলার রকম, স্ল্যাব দিতে হবে। হ্যাঁ, এই জন্য যেন আমি এরকম বিভিন্ন রকমের গল্প বলি, বিভিন্ন রকমের এক্সাম্পল দেই। দেই কেন? দেই যাতে বই তো আপনিও পড়তে পারেন, আমিও পড়তে পারি, তাহলে আমারে লাগবে কেন? আমারে দরকারটা কি? আমি কে? আমার নাম কি? আমার নাম ফেসিলিটেটর। আমার কাম কি? আমার কাম হলো আপনাকে ফেসিলিটেট করা, আপনাকে ধরায়া দেওয়া। বুঝছেন? এই জন্যই বলি যে এই যে ডাইরেক্ট 30% ট্যাক্স রেট, এইটা হলো নন রেসিডেন্ট ফরেনারের জন্য। বলতে পারেন যে কোথায় বলা আছে? আমাদের 7 শিডিউলে বলা আছে। এটা পাবেন আপনি আমাদের 7ম তফসিলে। আমাদের যে আয়কর আইন, সেখানে 7ম তফসিলে এই রেটটা দেওয়া আছে যে যারা নন রেসিডেন্ট ফরেনার, তাদের ডাইরেক্ট 30% ট্যাক্স, তাদের স্ল্যাব রেটের বেনিফিট তারা পাবে না। কিন্তু দোজ আর নন রেসিডেন্ট বাংলাদেশি এনআরবি, তাহাতে আমাতে কোনো ভেদাভেদ নাই, আমরা সবাই স্ল্যাব রেটের। যাই হোক, তারপরে 5 নম্বর, আপনার 15% ট্যাক্স রিবেট, এটা ইন হবে না, ইজ হবে আর কি। 15% ট্যাক্স রিবেট ইজ অ্যাপ্লিকেবল অন অ্যালাউবল সিএসআর। এটা কি হবে? আপনাদের সিএসআর পড়ানো হয়েছে কিন্তু। ট্রু স্যার। হুম, এটা ফলস হবে স্যার, 20% হবে না স্যার এর উপর। ট্রু হবে 15%। ট্যাক্স মানে রিবেট, হ্যাঁ, ইনভেস্টমেন্ট রিবেট 15% স্যার। 15%। স্যার এর উপর 20% স্যার ট্যাক্স রেট। 10% হবে না, এটা। রিবেট পাবে 10%। বুঝছেন? তাইলে আপনার যদি বিশ্বাস না হয়, আমি সিএসআরটা, এই সিনেমাটা বন্ধ করি, সিএসআরটা খুলি, আপনাদের ওই ওই সিনেমাটা নিয়ে যাচ্ছি। কারণ আপনার তো মনে থাকে না কবে পড়ানো হয়েছে। কোম্পানি ট্যাক্স অ্যাসেসমেন্ট যেদিন পড়ানো হয়, সেদিন সিএসআর পড়ানো হয়েছিল। বুঝছেন? তো সিএসআর এ আপনার কত পার্সেন্ট ট্যাক্স রিবেট পাবে সেটা দেখাচ্ছি। ট্যাক্স রিবেট পাবে 10% হারে।
দেখছেন 10%? তার মানে সিএসআর এর আপনার হলো 10%, সিএসআর এর উপরে রিবেট হবে 10%। এটাই দেখাই নিয়ে আসলাম আপনাদের। আচ্ছা, তারপরে 6 নাম্বার, ইফ রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স ক্লেমড বাট নট স্পেন্ট, then the unspent amount will be treated as a special rental income under section 39 subsection 1. এটা কি ট্রু না ফলস? ট্রু স্যার। True, sir. হ্যাঁ, এটা ট্রু, এটা সবাই পারছেন। এটা তো এমনি এটা নিয়ে অঙ্ক করানো হয়েছে যে বাড়ি ভাড়ার ক্ষেত্রে যে মেরামত ও রক্ষণাবেক্ষণ মানে সে যেটা পাবে ওইটা যদি সে ক্লেম না করে তাহলে যে পরিমাণ টাকা তার খরচ হবে না, আনস্পেন্ড অ্যামাউন্ট, ওইটা তার স্পেশাল রেন্টাল ইনকাম হিসেবে গণ্য হবে। এটা পারছেন সবাই। 7 নাম্বার, পার এমপ্লয়ি পার ইয়ার পারকুইজিটস আর অ্যালাউবল এক্সপেন্ডিচার আপ টু টাকা 15 লাখ। এটা কি ট্রু না ফলস? ফলস স্যার কেন? কেন? 20 লাখ 20 লাখ স্যার। পর্যন্ত। হ্যাঁ, এটা হলো 10 লাখ হবে, 10 লাখ। না, 20 লাখ। 20 লাখ। তো সুতরাং এটা ফলস, তাই না? পার এমপ্লয়ি পার ইয়ার পারকুইজিটস আর অ্যালাউবল এক্সপেন্ডিচার আপ টু টাকা 20 লাখ। যদি 20 লাখ লেখা থাকতো তাইলে আমরা ট্রু দিতাম, বুঝছেন? তো এটা গেল 7 নাম্বার। 8 নাম্বার হচ্ছে আবার ফাঁকে 10 লাখ বললো কে? যাই হোক, সে এখন আর কথা পায় না। যাই হোক, 8 নাম্বার, ট্যাক্স পেমেন্ট ইজ নট এক্সপেন্ডিচার বাট ভ্যাট পেমেন্ট ইজ এক্সপেন্ডিচার। এটা কি ট্রু না ফলস? ট্রু স্যার। এটা ট্রু। এর উল্টাটা হবে ট্যাক্স পেমেন্ট ইজ ট্যাক্স পেমেন্ট ভ্যাট পেমেন্ট ইজ এক্সপেন্ডিচার। এটা ট্রু। Tax payment is not expenditure but VAT is expenditure. True. আচ্ছা, তারপর 9 নম্বরে আসেন, ডিভিডেন্ড অ্যান্ড ইন্টারেস্ট অন সিকিউরিটিজ আর ট্যাক্সেবল হোয়েন ইট ইজ অ্যাকচুয়ালি রিসিভড, মানে ক্যাশ বেসিস, মার্কেন্টাইল বেসিস না। তো লভ্যাংশ এবং ইন্টারেস্ট অন সিকিউরিটি সুদ, এইটা একজন করদাতা যখন হাতে পায় তখন ট্যাক্স হবে। এটা কি ট্রু না ফলস? স্টেটমেন্টটা ট্রু হলো হবে। False, sir. False. স্যার। হ্যাঁ, মানে ডিভিডেন্ড ডিভিডেন্ড এবং ইন্টারেস্ট অন সিকিউরিটি তখনই ট্যাক্স হবে যখন হাতে পাবে। এই হলো স্টেটমেন্ট। তো এটা ট্রু। অনেকেই ফলস বলছেন কিন্তু। আচ্ছা, তারপরে আইসিএবি, ক্যাশ বেসিস লেখাই আছে। আইসিএবি, আইসিএমএবি এবং আইসিএসবি আর এক্সেমটেড ফ্রম ফাইলিং ট্যাক্স রিটার্ন। এটা কি Yes, ট্রু? টু হবে, অটোনোমাস বডি। এটা সবাই পারছেন। কিছু কোশ্চেন থাকে যে সবাই যাতে পারে অ্যান্সার করতে। ইনকাম ট্যাক্স ইজ ডাইরেক্ট ট্যাক্স বাট ভ্যাট ইজ ইনডাইরেক্ট ট্যাক্স। True. ট্রু স্যার। তারপরে 12 নম্বরে হলো লস ক্যান বি ক্যারিড ফরওয়ার্ড আপ টু 6 সাকসেসিভ অ্যাসেসমেন্ট ইয়ার্স, মানে 6 বছর পর্যন্ত মানে লোকসান ক্যারি ফরওয়ার্ড করা যায়। অ্যান্ড ইন কেস অফ লস অফ স্টার্ট আপ বিজনেস ইট উড বি 9 ইয়ার্স ইনস্টেড অফ 6 ইয়ার্স। স্টার্ট আপ বিজনেসের ক্ষেত্রে এটা 6-এর জায়গায় 9 হবে। এটা কি সত্য না মিথ্যা? স্যার ট্রু হবে। ট্রু স্যার। False, sir. হ্যাঁ, এটা ফলস।
কেন ফলস? স্যার এটা 3 বছর পর্যন্ত দেয় জানো স্যার, 9 বছর কি যেটা, কি হয়েছে? এটা ফার্স্ট 3 ইয়ার না 9 বছর যেটা আমাদের সুবিধা দেয়, ফার্স্ট 3 ইয়ার্স পর্যন্ত দেয় জানো। আপনি কোথায় আছেন? আপনি কোত্থেকে বলতেছেন? হুম? জীবনে প্রথম শুনলাম যে 3 বছর। এটা যখন আমি পড়াই তখন বলি যে 9-6, মানে নর্মালি 6 আর অ্যাবনর্মালি হলো 9। স্টার্ট আপ বিজনেসের ক্ষেত্রে হচ্ছে 9, আর হচ্ছে অন্য সব ক্ষেত্রে হলো 6। আপনি 3 পাইলেন কোত্থেকে? হুম? আপনার রেফারেন্স কি? আচ্ছা, 13 নাম্বার, ক্যাপিটাল গেইন ফ্রম সেল অফ শেয়ার অফ লিস্টেড কোম্পানি ইজ ট্যাক্স ফ্রি আপ টু 50 লাখ টাকা ফর ইন্ডিভিজুয়াল অ্যাসেসি। এটা কি ট্রু True, না sir. ফল? True, sir. ট্রু স্যার। কেন? স্যার শেয়ার বাজারে 50 লক্ষ টাকা পর্যন্ত ক্যাপিটাল গেইন তো ট্যাক্স ফ্রি। জি স্যার, এটা ট্রু হবে। এটা কোথায় বলা আছে 50 লক্ষ টাকা যে ট্যাক্স ফ্রি হবে? এটা সত্য? কোথায় বলা আছে? আচ্ছা, উত্তরটা বলে দিই আমি। বলা আছে হলো 6 শিডিউল পার্ট 1। আমাদের যত করমুক্ত ম্যাক্সিমাম গুলোই হচ্ছে 6 শিডিউল পার্ট 1-এ। তারপরে 14 নাম্বার, ব্যাড ডেট ইজ অ্যালাউবল এক্সপেন্ডিচার বাট প্রভিশন ফর ব্যাড ডেট ইজ নট অ্যালাউবল এক্সপেন্ডিচার। ট্রু। হুম? ট্রু স্যার। ট্রু স্যার। কেন? প্রভিশন এক্সপেন্ডিচার হয় না স্যার। এ তো পারছেন। তারপরে হলো 15 নম্বর, অ্যামেন্ডেড রিটার্ন আন্ডার সেকশন 180। 14 নাম্বারটা, 14 নম্বরটা 14 ট্রু। নাম্বারটা 14 নম্বরটা ট্রু লিখে রাখেন। ব্যাড ডেট মানে কুঋণ, যেটা যে ঋণ আদায় হবে না, সেটা তো অ্যালাউবল এক্সপেন্ডিচার। বাট যদি আমি প্রভিশন করি, মানে আমি পাবো কি পাবো না ঠিক নাই, তো কোনো ধরনের প্রভিশন ইনকাম ট্যাক্সে নট অ্যালাউড। সেটা ব্যাড ডেট প্রভিশন হোক, তারপরে ট্যাক্স প্রভিশন হোক, তারপরে আরও যত রকমের প্রভিশন, প্রভিশন ফর ট্যাক্সেশন, প্রভিশন ফর ব্যাড ডেট, প্রভিশন ফর আরও যদি কোনো ধরনের প্রভিশন ফর গ্র্যাচুইটি এরকম থাকে, কোনো ধরনের প্রভিশন ইনকাম ট্যাক্সে নট অ্যালাউড আদার দ্যান অ্যাকচুয়াল। তো 15 নম্বরে হচ্ছে, 14 নম্বরটা তো গেল। 15 নম্বরে হচ্ছে অ্যামেন্ডেড রিটার্ন আন্ডার সেকশন 180 ক্যান বি সাবমিটেড উইদিন 180 days উইদাউট এনি প্যানাল ইন্টারেস্ট অর ডিলে ইন্টারেস্ট। মানে কোনো ধরনের পেনাল্টি এবং বিলম্ব সুদ ছাড়া 180 দিনের মধ্যে আহ, মানে সংশোধিত রিটার্ন দাখিল করা যায়। এ কথা কি সত্য না মিথ্যা? ফলস স্যার। ট্রু হবে। মানে এখানে বলছে যে উইদাউট এনি পেনাল্টি, মানে প্রথম যে রিটার্নটা দিছিল সেখানে কিছু ভুল ছিল, তো 180 দিনের ভিতরে ভুল সংশোধন করা যাবে। তো কিন্তু মানে সাথে ডিলে ইন্টারেস্ট বা প্যানাল ইন্টারেস্ট এগুলা দিতে হবে কিনা, এখানে বলছে যে উইদাউট এনি প্যানাল অর ডিলে ইন্টারেস্ট। তাহলে স্টেটমেন্টে কি স্যার, ট্রু ট্রু। লিখবো না ফলস লিখবো? ট্রু হবে, ট্রু। ট্রু স্যার, ট্রু। কেন ট্রু? স্যার আপনি বলছিলেন ধরা খাইলে আর ধরা খাইতে দিলের হয় একটা ব্যাপার ছিল। 180 দিন। 180 দিন আর ধরা। হ্যাঁ স্যার। রিটার্ন সাবমিট না করলে হচ্ছে ইন্টারেস্ট দিতে হয়, কিন্তু রিটার্ন সাবমিট করা হয়েছে অলরেডি। হ্যাঁ, রিটার্ন তো সাবমিট করছে, সেলফ অ্যাসেসমেন্টে তো রিটার্ন সাবমিট করছে, পরে একটা ভুল ধরা পড়ছে, যে ভুলে সে ট্যাক্স কম দিছে। এখন সেই মানে ট্যাক্সটা নতুন করে দিয়ে সে রিটার্নটাকে সংশোধন করতে চাচ্ছে 180 দিনের মধ্যে। তো এখন আমার কথা হলো যে সাথে তার কোনো বিলম্ব সুদ, যে 2% পার মান্থ বা কোনো কিছু পেনাল্টি কোনো কিছু দিতে হবে কিনা। উত্তর হচ্ছে না, কিছুই দিতে হবে না, শুধু যে টাকা কম দিছে ওই টাকা দিলেই হবে। এটা হলো নিজে থেকে ধরা দিলে, বুঝছেন? স্যার এটা তার 6 মাস। কি? স্যার ধরা দিলে হচ্ছে 6 মাস, ধরা খাইলে হচ্ছে 1 বছর। এক না, ধরা দিলে 6 মাস না, ধরা দিলে 180 দিন।
আমি পড়াই 180 দিন, বইয়ে আছে 180 দিন, আর আপনি এটা বানাইতেছেন 6 মাস। বানাইলে বানান, সেটা আপনার ব্যাপার। বাট এটা মনে রাখতে হবে, এটা আইনের ক্লাস, বুঝছেন? 6 মাস আর 180 দিন এক নয়। স্যার, ধরা খাইলে মনে হয় বলছিলেন এক বছর, না স্যার? ধরা খাইলে 1 বছর, 1 ইয়ার। ও, ওখানে দিন জি বলা স্যার। নাই, ওখানে বলা আছে 1 ইয়ার। এবং ওটার ধারা হচ্ছে 181। ধরা দিলে 180 ধারা, আর ধরা খাইলে 181 ধারা। ধরা দিলে 180 দিনের মধ্যে ধরা দিতে হবে, ধরা খাইলে 1 বছরের মধ্যে ধরা খাইতে পারে, সেটা বলা আছে 181 ধারায়। এই আর কি। তো এই যে ধরেন একটা মানে মক টেস্টের মতো, এখান থেকে তো আপনি বেশ কিছু ধারণা পাচ্ছেন। এবং যদি আজকে 15 নম্বর কোশ্চেনটা 180 থেকে না এসে 181 থেকে আসে, যে একজন করদাতাকে ধরছে, তো এখন তারে কি পেনাল্টি সহ দিতে হবে কিনা, আপনি বলবেন না। ধরলে শুধু ট্যাক্সটা দিয়ে দিই, যে টাকা কম দিছে ওই টাকা দিলেই হবে, এবং 1 বছরের মধ্যে ধরতে হবে, এই আর কি। তারপরে আসেন 16 নম্বর, ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স ইজ টু বি ডিপোজিটেড উইদিন সেকেন্ড উইক অফ দ্য ফলোয়িং মান্থ। মানে যে মাসে ট্যাক্স কাটা হয়েছে তার পরের মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে সরকারি কোষাগারে জমা দিতে হবে। স্টেটমেন্টটা কি ট্রু না ফলস? ট্রু স্যার। ঠিক আছে। তারপরে 17 নম্বরে, ওয়েলথ সারচার্জ ইজ অ্যাপ্লিকেবল ফর ইন্ডিভিজুয়াল অ্যান্ড পার্টনারশিপ ফার্ম ইন কেস দ্য ওয়েলথ এক্সিডস 4 crore। 4 কোটি টাকার বেশি যদি সম্পদ হয়, তাহলে সম্পদ সারচার্জ দিতে হয়। এ কথা কি সত্য না মিথ্যা? ট্রু স্যার। ট্রু স্যার। ট্রু। হ্যাঁ, এটা ট্রু। এটা পরীক্ষায় ফেল। কেন? পার্টনারশিপ। পার্টনারশিপ ফার্মকে কোনো ওয়েলথ সারচার্জ দিতে হয় না। ওয়েলথ সারচার্জ দিতে হয় শুধু ব্যক্তিকে। তা আমি তো জানি আপনারা সবাই বলবেন ট্রু। আমি আপনাকে এমনভাবে নিয়ে যাচ্ছি আমার সাথে সাথে, যাতে আপনি ট্রু বলতে বাধ্য, বুঝছেন? কারণ আমার এই ফাঁদ পাতা ভুবনে আপনি পা দিতে বাধ্য, বুঝছেন? এবং অলরেডি পা দিছেন। তারপরে আসেন মানে পার্টনারশিপ ফার্ম হবে না আর কি। পার্টনারশিপ ফার্মের কারণে এটা ফলস। আচ্ছা, পাবলিক রেভিনিউ কনসিস্ট অফ ট্যাক্স রেভিনিউ অ্যান্ড বরোয়িং অনলি। এটা কি ট্রু না ফলস? ফলস। ফলস। হুম, ফলস। কেন? স্যার, পাবলিক রেভিনিউ তো শুধু ট্যাক্স আর বোরিং না, আরো বোরিং তো রেভিনিউ না স্যার। হ্যাঁ, এটা সত্যি কথা। থ্যাংক ইউ। বরোয়িং তো হলো ধার। ধার কি কখনো রেভিনিউ রেভিনিউ হয় নাকি? ধার তো ফেরত দিতে হবে, তাই না? সুতরাং ওটা রেভিনিউ না। আচ্ছা, ঠিক আছে। তারপরে 19 নম্বরে হচ্ছে, ইন কেস অফ লস অন বিজনেস, ব্যবসায় যদি লোকসান হয়ে থাকে, নো এন্টারটেনমেন্ট ইজ অ্যালাউড অ্যাজ পার ট্রু স্যার। ট্যাক্স ল। হুম ট্রু স্যার। ট্রু। ট্রু স্যার। ট্রু। হুম। এগুলো তো পড়ানো হয়েছে কিন্তু, সুতরাং এই সবগুলো কিন্তু আপনাকে পড়ানো হয়েছে, সেইখান থেকেই কোশ্চেন। 20 নম্বর, এনি অ্যামাউন্ট অফ গিফট অর হেবা বিটুইন ব্রাদার অ্যান্ড সিস্টার ইজ অলসো ট্যাক্স এক্সেমটেড। ট্রু ভাই স্যার। বোনের ট্রু স্যার। ভাই বোনের মধ্যে যদি কোনো দান সংগঠিত হয়, তবে সেটা করমুক্ত। এটা কি সত্য না মিথ্যা? সত্য। সত্য। ট্রু স্যার, সত্য। হ্যাঁ, এই বছর থেকে সত্য, গত বছর এটা সত্য ছিল না। এই বছরের বাজেটে ভাই বোনকে নিয়ে আসছে। গতবার ছিল 3টা সম্পর্ক, বাবা মা, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, এদের মধ্যে যদি দান সংগঠিত হয় সেটা করমুক্ত। কিন্তু এইবারে নিয়ে আসছে না, ভাই বোনও কেউ নিয়ে আসছে, বলছে ভাই বোনের মধ্যেও যদি দান সংগঠিত হয় সেটাও করমুক্ত। এই আর কি। তো এই কোশ্চেনটা মক টেস্টটা এই পর্যন্তই আর কি। তো স্যার 8 নাম্বারটা ট্রু হুম নাকি ফলস ছিল? 8 নাম্বার 8 নম্বরটা কি ছিল অভিষেক? ট্রু নাকি ফলস? কি বলে? কেন আপনি দেখেন নাই? 8 নম্বরে কি ছিল? ট্রু, ট্রু।
tax payment is not expenditure, but VAT payment is expenditure. It's true. ঠিক আছে? তো যাই হোক, যে মক টেস্টের কথা বলছিলাম, এই মক টেস্ট নেওয়াটা শেষ। তো এখন আপনাদের যার যা কোশ্চেন আছে, মোটামুটি পরীক্ষার জন্য কেমন প্রিপারেশন, সেগুলো সম্পর্কে বলতে পারেন। স্যার এক্সপোর্ট ক্যাশ ইনসেনটিভটা একটু বুঝিয়ে দিবেন, এটা হ্যাঁ, কি? এক্সপোর্ট ক্যাশ ইনসেনটিভটা বুঝিয়ে দিতে পারি। সেটা হলো, যারা বাংলাদেশ থেকে চা রপ্তানি করে, গার্মেন্টস রপ্তানি করে, অথবা ভেজিটেবল রপ্তানি করে, আরও বাংলাদেশ থেকে অনেক পণ্য রপ্তানি হয়, চামড়া রপ্তানি হয়, যারা বাংলাদেশ থেকে রপ্তানি করে, এই রপ্তানিকারকদেরকে সরকার বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে, মানে এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর মাধ্যমে একটা তাদেরকে দেয়, ভর্তুকি দেয়, একটা নগদ সহায়তা দেয়, যে আপনারা দেশের জন্য বৈদেশিক মুদ্রা বহন করে নিয়ে আসতেছেন রপ্তানি করে, তা আপনাদের একটু বাঁচায় রাখা দরকার। এই জন্য গভর্নমেন্ট তাদেরকে একটা নগদ সহায়তা দেয়, এটা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে ওই কোম্পানির। এই আর কি। এবং ওইটা দেওয়ার সময় আবার 10% ট্যাক্স কেটে রাখে ব্যাংক। মানে আপনি জানতে চাচ্ছেন যে স্যার, নগদ সহায়তাটা কি, এইটা ক্যাশ ইনসেনটিভ কি জিনিস, এইটা জানতে চাচ্ছেন না কি জানতে চেয়েছেন? এইটাই তো নাকি? বুঝছি স্যার। আচ্ছা। স্যার এই যে ইনকাম ফ্রম, মানে একটা যে অঙ্ক করেছিলাম যে সাতটা হেডে ছিল ইনকামের, হুম তো হুম স্যার হুম। হ্যাঁ। বিজনেস ইনকাম ছিল, তো বিজনেস হুম। ইনকাম পরবর্তীতে পরবর্তীতে মানে 2021 সালে বিজনেস ইনকাম হয়েছিল। তো 2024-25 সালে অ্যাসেসমেন্ট, 25-26 সালে অ্যাসেসমেন্ট করার সময় দেখতেছে যে আমার তো ইনকামের ট্যাক্স দেওয়া হয়নি, আমি ইনকামের তার উপর ট্যাক্স দিতে যাচ্ছি। এটা তো এক প্রকার ট্যাক্স ইভেশনের মতো, তাই না স্যার? কি জোর একটু পরিষ্কার করে একটু বলেন তো। 2021 সালে বিজনেসে একটা ইনকাম হয়েছিল, মানে ইন্ডিভিজুয়াল এসেসি ক্ষেত্রে। হুম হুম। ওইটা 25-26 সালে যখন অ্যাসেসমেন্ট করতেছে, দেখতেছে যে আমি বিজনেস ইনকামের উপর ট্যাক্স দেই নাই। রাইট। সেই সাথে 25-26 অ্যাসেসমেন্ট ইয়ারে তখন ও তার উপর ট্যাক্স দিতে চাচ্ছে। তো এটা এক প্রকার তো ট্যাক্স ইভেশন, তাই না স্যার? এটা মানে একদিকে ট্যাক্স ইভেশন আর একদিকে ট্যাক্স ইভেশন না, বুঝছেন? মানে মানে ট্যাক্স ইভেশন হচ্ছে কর ফাঁকি বলতে, মানে সে তো আসলে এতদিন ফাঁকিই দিছে, 4 বছর যাবত সে ঘাপটি মেরে আছে, তার একটা আয় ছিল, এটার উপরে সে রিটার্ন দেয় নাই, আয়কর দেয় নাই। তো এটা এক ধরনের কর ফাঁকি। আবার এটা কর ফাঁকি না। কেন ফাঁকি না? এটা তো ধরা পড়ে নাই, বুঝছেন? তো চোর যদি ধরা না পড়ে, তাহলে কিসের চোর, কিসের চোর? সে চুরি করছে, তার তো প্রমাণিত সত্য না, প্রমাণ প্রমাণ প্রমাণিত না। তো সুতরাং মানে এখন বিষয়টা হলো, কর ফাঁকিটা তখনই হবে যদি ডিসিটি ধরে। আর যদি নিজে থেকে ধরা দেয়, তাহলে মানে ওইটার হয় না, ওইটার মানে কি বলে, ওইটা কর ফাঁকির জন্য যে শাস্তি বা যে জরিমানা, এটা কোনোটাই হয় না। স্যার শুধু একটা হয়, শুধু একটা হয় যে নন সাবমিশন অফ রিটার্ন। তার 4 বছর আগে রিটার্ন দেওয়ার কথা ছিল, সেই রিটার্ন দেয়নি। সুতরাং এই কারণে তার রিটার্ন যথাসময়ে দাখিল না করার কারণে জরিমানা হতে পারে, কিন্তু কর ফাঁকির জন্য কোনো জরিমানা হবে না, বা এটা কর ফাঁকি হিসাবে স্বীকৃত নয়। আপনি আমাকে কোশ্চেন করছেন যে স্যার, এরকম 2021 সালে একজন একজন ব্যক্তি, তার একটা ব্যবসা থেকে ইনকাম ছিল, সে এই বছর ওই বছরে রিটার্নও দেয় নাই, ট্যাক্সও দেয় নাই, এই বছরে এসে সে দিতে চাচ্ছে। তো এটা কি স্যার কর ফাঁকি না? উত্তর হলো নয়াকারে না। আপনি বুঝতে পারছেন আমার কথা? কোশ্চেনটা মানে আরো ছিল যে এখন শোনেন, উনি সে যদি ধরা খাইতো তাহলে কর ফাঁকি। কোশ্চেনের উপর আরেকটা কোশ্চেন ছিল আর কি, কোশ্চেনের উপর কোশ্চেন, হ্যাঁ বলেন। এটা আপনি মানে এটা ম্যাথ করাইছেন আর কি, ক্লাসে করানো হয়েছে। তো ওইটা তিনি মানে ফার্স্ট টাইম রিটার্ন দাখিল করতেছেন, আগে কখনো রিটার্ন দেন নাই। তো ওই ম্যাথটার উপর আপনি যে কোশ্চেনটা সলভ করেছিলেন সেটা হচ্ছে, আর ছিল যে যদি যদি না দেয় তাহলে কি হবে, আর যদি ধরা দেয় তাহলে কি হবে। যদি ধরা দেয় তার উপর আরো 10 লাখ টাকার উপর মনে করেন যে স্ল্যাবে প্রায় যে 25% হারে, মানে স্ল্যাবের আর কি পরবর্তী ধাপ অনুযায়ী 25% হারে তার উপর ট্যাক্স কাটছিলেন, আবার 10% ইয়া কাটছিলেন যে বা এরকম আর কি।
ইভেশনের জন্য। তো স্যার ইভেশনের রুলস অনুযায়ী তো এরকম আমি জানি যে যত বছর পর ফাঁকি দিছে 10% গুণন নাম্বার অফ ইয়ার্স এই ধরনের। তো স্যার ওইটাতে শুধুমাত্র 10% কাটা হয়েছিল এরকম অনেকটাতে, কিন্তু নাম্বার অফ ইয়ার্স দেওয়া হয়নি। নাম্বার অফ ইয়ার্স তাহলে 1 বছর হলে তো 1 দিয়ে গুণ হবে। স্যার এটা তো 1 বছর হচ্ছে না, 2021 সাল ছিল আর অ্যাসেসমেন্ট ছিল 25-26। হুম। স্যার ও 21-22 না? ছিল, বিজনেস ইনকামটা ছিল 21 সালে, কিন্তু হ্যাঁ, অ্যাসেসমেন্ট ছিল 25-26 সালে রিটার্ন দেওয়ার সময় তিনি ট্যাক্স দিছিলেন। তাই যে না? ম্যাথ আপনি করাইছিলেন, জি স্যার, এরকম ম্যাথ করাইছিলেন আপনি সপ্তাহের নাকি এগ্রিকালচার ছিল এরকম। স্যার পিএল এর একটা ম্যাথ আসছিল স্যার, এটা আপনি করেছিলেন ওই ম্যাথটা। আপনি তো যে ম্যাথটা সলভ করেছেন স্যার। তখন আপনি ছিলেন না ক্লাসে? ইন্টারেস্ট হ্যাঁ, ইনকাম। শোনেন শোনেন, এখন আমার কথা শোনেন। আমার আমার ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আমি দেখলাম যে আমি ইন্টারেস্ট পাইছি এই বছরে 1 লাখ টাকা। আর আমার কাছ থেকে 10% ট্যাক্স কেটে রাখছে 10,000 টাকা। আর ব্যাংক আমার কাছ থেকে মানে হ্যাং ত্যাং, মানে ব্যাংক চার্জ, তারপরে মেনটেনেন্স ফি, তারপরে এক্সাইজ ডিউটি, তারপরে হ্যাং ত্যাং এরকম করে আমার ওই মানে মানে এখানে আমার কাছ থেকে চলে গেছে টাকা, একটা টাকা কত টাকা চলে গেছে, এখান থেকে গেছে ধরেন 7,375। তাহলে আমার রিয়াল ব্যাংক ইন্টারেস্ট ইনকাম হবে 1 লাখ মাইনাস 7,375 সমান সমান 92,000 সামথিং। আর টিডিএস যেটা কাটছে 10,000, ওটা বেনিফিট তো আমি ট্যাক্স ক্যালকুলেশনের সময় পাবোই। ক্লিয়ার? জি স্যার, জি স্যার, ক্লিয়ার। স্যার আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছিল প্রফেশনাল লেভেলের এই যে নতুন যে বই যেটা বের হয়েছে ওইটাতে আর কি চ্যাপ্টার 18-তে আমরা যে করি যে মিনিমাম ট্যাক্স যে ধরি, আমরা যখন ট্যাক্স লাইবিলিটিতে নীল আসে তখন যে আমরা মিনিমাম ট্যাক্স ধরি, একটাতে ধরছে আবার আরেকটাতে ধরে নাই। এখন এটা কেন ধরে নাই সেটা একটু স্যার জানতে চাচ্ছিলাম। এটা আমি তো বইটা পাই নাই, তো জানবো কি করে? স্যার আমরা পিডিএফ দেখতেছিলাম তো ওইখানে প্রথম যে কোশ্চান ওইটাতে স্যার ট্যাক্স লাইবিলিটিতে আমাদের টোটাল আসছে 32,160 টাকা, এর থেকে ইনভেস্টমেন্ট রিবেট বাদ হয়েছে 21,648 টাকা। তা থেকে লেস হয়েছে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স ফ্রম ব্যাংক ইন্টারেস্ট, এটা কোশ্চেনে দেওয়া ছিল 6,000 টাকা। লেস প্রিভিয়াস ইয়ার রিফান্ডেড 5,000, 4,512 টাকা আউট অফ এই 8,500 টাকা ক্যারি ফরওয়ার্ড। এটা বাদ দেওয়ার পরে নীল আসছে, কিন্তু 3 নম্বর ম্যাথও নেগেটিভ আসছিল, ওইখানেও লস আসছে, কিন্তু ওইখানে মিনিমাম ট্যাক্স 5,000 ধরছে, একটা ধরছে আর একটা ধরে নাই। এখন আমরা কিভাবে বুঝবো যে এটা মিনিমাম ট্যাক্স ধরতে হবে বা এটাতে ধরতে হবে না? এটা অঙ্কটা না দেখলে কিভাবে বুঝবে? আপনার মুখের কথার ভিত্তিতে আমি কি উত্তর করবো তো বুঝতেছি না। স্যার আপনাকে কি বইটা ইমেল করে দিব? ইমেল করবেন কেমনে? মানে পিডিএফটা আছে আর কি, ওয়েবসাইট থেকে ডাউনলোড করছিলাম। হ্যাঁ, ডাউনলোড করে আপনি এই চ্যাট বক্সে দিতে পারেন। আচ্ছা স্যার। চ্যাট বক্সে দিলে তাহলে বোঝা যায় আর কি, মানে কোশ্চেন এবং সলিউশন দুইটাই না? জি স্যার, একসাথে আছে ম্যানুয়াল, প্রফেশনাল লেভেলের বই তো স্যার ম্যানুয়ালের সাথে সব থাকে। আপনি প্রফেশনাল লেভেলে গেছেন কেন? স্যার ওইখানে স্যার সলিউশনটা স্যার দেখা যায়, সলিউশনটা তো এখানে পাওয়া যায়, এই জন্য স্যার ওইটা দেখি। আচ্ছা। স্যার হ্যাঁ বলেন, দিছেন? আহ, বুঝি নাই, দিছেন? স্যার দিচ্ছি 1 মিনিট। তাহলে স্যার বললো কে? স্যার আমি বলছি স্যার, একটা কোশ্চেন ছিল আর কি, মানে মনে করতে চাচ্ছি আর কি। বলেন। স্যার আপনি ওই যে ধরা দিলে ধরা খাইলে ওইখানে একটা বলছিলেন যে ধরা কত বছর পর্যন্ত খাইতে পারে বা ভয়ে ভয়ে থাকতে পারে? হুম, 6 বছর। 10 বছর বলছিলেন না স্যার? এবারে 6 বছর পর আর ভয় থাকবেন না, তাই তো? 6 বছর? না না, ভয় থাকবে সারা জীবন, কিন্তু ডিসিটি 6 বছরের পিছনে যেতে পারে না। স্যার চ্যাট বক্সে দিয়েছি স্যার ও বই। আচ্ছা আচ্ছা স্যার। চ্যাট বক্সে কি দিছেন? পুরো বইটাই? পুরো বইটা জি স্যার। এখন কি করব?
স্যার 244 নাম্বার হ্যাঁ পেজে সেটা স্যার হোক, আর কি এটা তো ওপেন ম্যাথটা। হইতে হবে, তো এত বড় বই। আপনি ওই জায়গাটার একটা ছবি তুলে দিতে পারতেন। হ্যাঁ সেইটা পারতো, পুরো বইটা দিছে, এটা ওপেন হইতেই তো কাজ শেষ, তাই না? কত নম্বর পেজ? স্যার 244 নাম্বার পেজে ওয়ার্ক এক্সাম্পল 1, হুম এটাতে স্যার আর কি মিনিমাম ট্যাক্সটা ধরে নাই, কিন্তু ওয়ার্ক এক্সাম্পল 3 যেটা 249 পেজ ওইটাতে আবার ধরছে। 244 পেজ, দাঁড়ান। এই যে 244 নম্বর পেজ, হ্যাঁ কি বলেন, কি হয়েছে এখানে বলেন, এখন বলেন, আমার সামনে এখন। স্যার ওই যে নিট ট্যাক্স লায়াবিলিটি স্যার নীল আসছেন তো, এখানে হ্যাঁ হ্যাঁ। মিনিমাম ট্যাক্সটা তো আমরা জানি না যে সিটি কর্পোরেশনের ভিতরে হলে 5,000 টাকা ধরতে হয় বা 3,000 টাকা। এখন তো স্যার 5,000 টাকা আর 1,000 টাকা। 5,000 আর যদি নতুন নতুন করদাতা হয় তাহলে 1,000 টাকা, আর হ্যাঁ যদি হ্যাঁ পুরাতন হয় হ্যাঁ হ্যাঁ তাহলে স্যার 5,000 টাকা হ্যাঁ, তা মিনিমাম। আপনার আপনি মিনিমাম ট্যাক্স 5,000 টাকা, এখানে তো মিনিমাম ট্যাক্সের বেশি আসছে। তার তো ট্যাক্স আসছে 32,160 টাকা, তা মিনিমাম ট্যাক্স 5,000 হবে কেন? স্যার এখানে যে নীল হয়ে গেছে, আবার ওই যে লেস ইনভেস্টমেন্ট রিবেট দিয়ে দিয়ে কি ওইটার বলেন জন্য না বলেন, বলতেছে। আমি বুঝি না আপনার কথা। এই অঙ্কটা তো পারফেক্ট। এই ভদ্রলোকের টোটাল ইনকাম হচ্ছে 7,21,600। জি স্যার। তো প্রথম 3.5 লক্ষ টাকা শূন্য, তারপরে 1,00,000 টাকার উপরে 5,000, 5%-এ 5,000, এই তো 5,000-এর বেশি হয়ে গেছে, পরে 2,71,600, 10%-এ 27,106। আপনি মিনিমাম ট্যাক্সের কনসেপ্ট বোঝেন নাই। আপনি কি বুঝছেন জানেন? স্যার আমার ট্যাক্স যাই হোক, মানে আমার 5,000 টাকা পকেট থেকে দিতেই হবে। জি স্যার, এখন এইটা বুঝতে পেরেছি। এইটা হলো আপনি বুঝুন, আপনার সম্পূর্ণ ভুল। আমি অলরেডি আমার নাম, এই ধরেন আমার ব্যক্তিগত অঙ্ক, স্যার। কথার কথা, যে আমার ট্যাক্স আসছে কত, বত্রিশ হাজার একশো জি ষাট স্যার। টাকা আমি ইনভেস্টমেন্ট রেয়াত পাইছি কত, 21,648 টাকা। তো এরপরে আমাকে আর দিতে হবে কত, এরপর আর দিতে হবে 9,512 টাকা আমার পকেট থেকে দিতে হবে। তো এখান থেকে দেখা যায় ব্যাংক ডিটেলস থেকে কাটছে আমার 6,000, ওটাও বাদ দিলে তাহলে আমার এখন দিতে হবে 4,512। এই 4,500 দেবো না, প্রিভিয়াস ইয়ারে আমি উল্টা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে 8,500 টাকা পাই। তো ওইখান থেকে আমি ওই প্রিভিয়াস রিফান্ড ওটা এই বছরে সমন্বয় করার পরে আমার এই বছরে একবারে ঝাড়া হাত পা, আমাকে আর 1 পয়সাও দিতে হবে না, কারণ অনেক পয়সা দেওয়া আছে আমার। কিছু বুঝছেন? 5,000 টাকা তো ভালো কথা, আমার বহু টাকা আমার দেয়া আছে। জি স্যার। এখন কয় জি স্যার, আর আমাকে প্রশ্ন কইরা জর্জরিত করে ফেলছেন। স্যার এটা স্যার বুঝতে পারি নাই তো এই জন্য স্যার আর কি। স্যার আপনার ধারণা সম্পূর্ণ ভুল ভুল। ছিল। জি স্যার। আপনার ধারণাটা কোথায় ভুল জানেন? শোনেন, আপনার কি অঙ্কটা আপনার সামনে? জি স্যার, অঙ্কটা সামনে আছে স্যার। এই অঙ্কটা সামনে থাকলে আপনি শোনেন, এইখানে 5,000 যে মিনিমাম ট্যাক্স, সেটা কখন, আফটার ট্যাক্স রিবেট, মিনিমাম ট্যাক্স 5,000। এই যে 32,160 টাকা থেকে একুশ হাজার ছয়শো জি আটচল্লিশ স্যার। টাকা যে ইনভেস্টমেন্ট রিবাট বাদ দিছে, বাদ যাওয়ার পরে থাকে কত, জি থাকে জি নয় জি হাজার স্যার। পাঁচশো বারো বুঝছেন? এই সরি, 10,512 থাকে, 10,000। আপনি 32,160 টাকা থেকে ইনভেস্টমেন্ট রিবেট 21,648 টাকা বাদ দিলে থাকে 10,512। স্বীকার করেন? জি স্যার, 10,512 টাকা। 10,512 টাকা যে 5,000 থেকে বেশি, এটা স্বীকার করেন? জি স্যার। এই এখন এই জি স্যার, এই হচ্ছে জি স্যার, তার মানে সে মিনিমাম ট্যাক্সের অনেক উপরে আছে। আর আপনি বলেন কি যে স্যার যতই বিয়োগ করুক যাই করুক স্যার শেষে এনআইএল কেন? আমার এখানে আপত্তি, কেন তাকে 5,000 টাকা পকেট থেকে বের করতে হবে না?
স্যার ওয়ার্কিং এক্সাম্পল থ্রি তো স্যার এই যে 5,000 টাকা দেখলাম, তো এই জন্য স্যার একটু ইয়া হয়ে গেছে। হ্যাঁ, তা আসেন ওয়ার্কিং এক্সাম্পল 5-3 কি আছে সেখানে যাই, অসুবিধে কি? আজকে আপনারে নিয়েই থাকি। কত কত পেজে বলেন? 249, হুম? 249। 249, জানান দেখি। যাই হোক, আপনার একটা ভুল তো ভাঙছে। হুম? জি স্যার, এবার বুঝতে পারছি। এই যে দেখেন ইনভেস্টমেন্ট, ওই যা বলছি ওইখানে এখানেও তাই। একটা লোক যদি যার ইনকাম 3.5 লাখ টাকা বেশি, 3.5 লাখ টাকার বেশি মানে মানি ব্যাগ থেকে 5,000 টাকা খুলতে হবে। এটা বলছিলাম কিন্তু জি আপনাকে। স্যার। আপনি ক্লাসে ছিলেন কিনা আমি জানি না। যখনই আমি দেখবো যে আমার ইনকাম 3.5 লাখ টাকার বেশি, বা একজন মহিলা হলে তার 4 লাখ টাকার বেশি, তার মানে তার মিনিমাম ট্যাক্স 5,000 টাকা এখন মানে হবে, আফটার ট্যাক্স রিবেট। আফটার ট্যাক্স রিবেট যদি তার 5,000 টাকা থেকে কম, এই অঙ্কটাতে দেখেন এই ভদ্রলোকের ইনকাম হচ্ছে 4,77,450, এবং এটার উপরে স্ল্যাবে হিসাব করলে তার ট্যাক্স আসে 7,745। কিন্তু সে বিনিয়োগ রেয়াত পাইছে 14,324। এটি কিভাবে পায়? আহ, ও হ্যাঁ, ওই যে 3%, রাইট। ওই যে ইনকামের 3%, তার যে ইনকাম 4,77,450, এটার 3%-এ আসে 14,324। তো ট্যাক্স আসছে 7,745, এই রিবেট পাইছে সে 14,324। এতে উল্টো আরো রিফান্ডেবল হয় 6,589, কিন্তু তাতে কোনো কাজ হবে না। আফটার ট্যাক্স রিবেট মিনিমাম ট্যাক্স ইজ 5,000। তার মানে মিনিমাম ট্যাক্স 5,000 টাকা তাকে দিতেই হবে। বুঝছেন? জি স্যার। এই আর কি। আর আগের অঙ্কের সাথে এই অঙ্কটার যদি তুলনা করেন, ওখানে আফটার ট্যাক্স রিবেট তার ট্যাক্স আসছে 10,512 টাকা। তার মানে সেটা 5,000-এর বেশি। বুঝছেন? এই কারণে ওখানে মিনিমাম ট্যাক্স 5,000 টাকা লেখা হয় নাই। স্যার জি তাহলে আমরা স্যার। আফটার ট্যাক্স এর উপর ফোকাস করব, আফটার ট্যাক্স হ্যাঁ, রিবেটের। নিয়মটা তো তাই যে মানে আফটার ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট যদি কারো ট্যাক্স 5,000-এ কমে যায় তাহলে 5,000, 5,000 থেকে যদি কমে যায় তাহলে মিনিমাম 5,000 তাকে দিতেই হবে। আগের অঙ্কটাতে কেন 5,000 ছিল না? আগের অঙ্কটাতে 5,000-এর বেশি ছিল বিধায় আর মিনিমামটা প্রশ্নই আসে না। এখন দুইটা কম্পেয়ার করলে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, এটা বন্ধ করলাম। যাই হোক, আপনার উত্তরটা পাইছেন, এখন অন্যরা কোশ্চেন করতে পারেন। স্যার এখন মিনিমাম আচ্ছা, তো ট্যাক্স আমরা তো সারা ব্রেক দিয়ে আসি, বাংলাদেশের জন্য শোনেন। সমান না স্যার? হ্যাঁ, কি কি সমান? বললাম স্যার মিনিমাম ট্যাক্স 5,000 টাকা, এটা তো এখন, এটা তো অল বাংলাদেশ এখন সবার জন্য সমান। নতুন হলে না, এক না, হাজার আর না, 5,000 না তো, 5,000, 4,000, 3,000, এই মানে, হ্যাঁ, মানে এলাকা ভিত্তিক। আর আপনি যে বলছেন সারা বাংলাদেশ 5,000, ওটা আগামী বছর থেকে এই পরীক্ষায় ফেল করলে, মানে এটা হলো এই বাজেটে আসছে। এটা বুঝছেন কি না? বোঝেন না কিছুই। সারা বাংলাদেশ তো 5,000 না, সারা বাংলাদেশ হয়েছে আপনার এই কেয়ারটেকার গভর্নমেন্ট করছে। এই যে এখন অন্তর্বর্তী সরকার এইবারে যে বাজেট দিছে সেখানে বলছে যে আগামী 26-27 কর বছর থেকে সারা বাংলাদেশ এক দেশ এক রেট, বাংলা লিংক 5,000। কিন্তু এখন যে আমরা ট্যাক্স রেটটা পড়তেছি এটা হলো হাসিনা সরকার দিয়ে গেছে। এটা কি বুঝছেন না বোঝেন নাই? উল্টাপাল্টা করেন না কিন্তু। ও ভালো কথা, জি এইটা স্যার, তো আজকে আমি কনফিউজেন দিতে স্যার। পারতাম কোশ্চেনে। হ্যাঁ, কি? জি স্যার। জি জি স্যার, পারতেন স্যার। না, না, স্যার তাহলে যে এটা তো চট আজকে ভুল করছি। আজকে আপনাকে একটা দেওয়া উচিত ছিল। আজকে যে মানে যে মক টেস্ট নিছি ওইখানে এই কোশ্চেনটা দিয়ে দিলে ভালো হইতো। যে 2025-26 কর বছরে মানে পুরাতন করদাতার ক্ষেত্রে মিনিমাম ট্যাক্স 5,000, নতুন করদাতার ক্ষেত্রে 1,000। এটা কি সত্য না মিথ্যা? বুঝছেন? আপনারা সবাই এক বাক্যে দিতেন ট্রু, আর পরীক্ষায় ফেল। শোনেন, তাইলে ওই সিনেমাটা চালাই। কোন সিনেমাটা? যে 5,000 হবে না 5,000, 4,000, 3,000 হবে, ওই সিনেমাটা চালাই, দাঁড়ান।
ওটাও আছে, আমার সবকিছুই তো আমার এখানে আছে, এবং আপনারা অলরেডি পাঠাইছি। 5,000, 4,000, 3,000 এটা আমাদের সেকেন্ড ক্লাসে আপনাদেরকে পড়ানো হয়েছিল, ইনকাম ফ্রম স্যালারি, অথবা ইনকাম ফ্রম স্যালারিও ছিল, আবার একদম ফার্স্ট ক্লাসে এটা পড়ানো হয়েছে, যে বাংলাদেশ ট্যাক্স ম্যানেজমেন্ট। স্যার স্ল্যাব রেটের নিচে ছিল মনে হয়, হ্যাঁ, স্ল্যাব রেটের নিচে ওই যে ওই প্রেজেন্টেশন স্লাইডে ছিল স্যার। আমি ওইটাই খুলতেছি আপনার, আপনি দেখাই আপনাকে ওইটা। সুতরাং আপনারা যে আমাকে চট করে বলে ফেললেন, একটা মানে ভুলভাল বলে ফেললেন, সেটা তো আমি হইতে দেবো না। এই যে আপনার জন্য খুলছি কিন্তু, নিচে 4 নাম্বারটা পড়ে দেখেন, নিচে 4 নাম্বারটা পড়ে দেখেন, যে এখন যে বর্তমানে যে অ্যাসেসমেন্ট ইয়ার চলতেছে 25-26, সেটা হলো 5,000, 4,000, 3,000 ডিপেন্ডিং অন দ্য লোকেশন। আর আগামী বছর থেকে 2026, 27, 27, 28 থেকে সিঙ্গেল রেট 5,000। আর 1,000 টাকা যে ওই মানে মিনিমাম ট্যাক্স যেটা মানে নতুন ব্যক্তিদের ক্ষেত্রে, সেটাও এখন না, সেটাও 26, 27 থেকে। সুতরাং আপনারা যে আমাকে এত সময় ভুলভাল বলছেন, স্যার পুরান হইলে 5,000, নতুন হইলে 1,000, এটা সম্পূর্ণ ভুল। এটা আপনার এখন জানার দরকারই নাই। ওটা জানবেন কখন? আগামী বছরে পরীক্ষা দিলে। এই বছরে পরীক্ষা দিলে 5,000, 4,000, 3,000 সবার ক্ষেত্রে। আচ্ছা, একটা কথা বলতে পারবেন, একজন নূতন করদাতা, তার রিটার্ন দাখিলের লাস্ট ডেট কবে এবছর 25-26-এ? আগামী বছরের জুলাই জুনের 31 তারিখ পর্যন্ত স্যার। হ্যাঁ, অ্যাসেসমেন্ট শেষ হওয়ার তার পরবর্তী বছরের 30শে জুন। কি আবার কি বলে, কি স্যার বলেন আবার? অ্যাসেসমেন্ট ইয়ার যে বছর ছিল হুম, তার পরবর্তী বছরের হয় নাই, 30শে জুন পরীক্ষা পর্যন্ত। ফেল। মানে আপনি আমি আমি হিসাবটা আপনাকে মিলিয়ে দেই। ধরেন একজন নূতন করদাতা, সে ইতিপূর্বে কখনো রিটার্ন, এটাও তো কুইজে দিতে পারতাম আজকে, এটাও তো দিতে পারতাম, যে একজন নূতন করদাতা, সে জীবনে কোনোদিন রিটার্ন দাখিল করে নাই, এখন তার এই 25-26-এ সে রিটার্ন দাখিল করবে, তার রিটার্ন দাখিলের লাস্ট ডেট কবে? উত্তরটা আমার কাছ থেকে শোনেন, ধরেন 4টা অপশন দিতে পারতাম, উত্তরটা হলো 30শে জুন 2026। তার মানে এই যে অ্যাসেসমেন্ট ইয়ার চলতেছে 25-26, এই অ্যাসেসমেন্ট ইয়ারের মধ্যেই তাকে রিটার্ন দিতে হবে, অ্যাসেসমেন্ট ইয়ারের লাস্ট ডেতে তাকে রিটার্ন দিতে হবে 30শে জুন 2026। বুঝছেন? ওইটাও কিন্তু আমাদের রিটার্নের যে প্রেজেন্টেশন ওইখানে আছে, ওই সিনেমাটাও খুলতে পারি। আপনি বললে এই যে মুখে বলতেছি, আপনাকে দেখাইও দিতে পারি। জি স্যার, দেখাই দেবো? হ্যাঁ, মনে নাটক মনে লাগবে না। আছে? লাগবে জি না, স্যার। হ্যাঁ। এটাই। তাহলে আমরা একটা ব্রেকে যাই, অনেক সময় তো বক বক হইতেছে, একটা ব্রেকে যাই। আপনার নামাজেরও তো ব্রেক থাকে, তো 15-20 মিনিটের মধ্যে আমরা আবার ফিরে আসতেছি। এর ভিতরে আপনারা জোগাড় করে রাখেন আর কার কি কোশ্চেন আছে, ঠিক আছে? স্যার 20 মিনিটের ব্রেক নাকি স্যার?